দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, স্কয়ার ফুট কাউন্সিলর বলে কটাক্ষ। কান্নায় ভেঙে পড়েন 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলের লোকেরাই ফাঁসাচ্ছে অভিযোগ ছন্দা সরকারের। কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য ছন্দা সরকারের। এবং তিনি আরো মন্তব্য করেন যে স্কয়ার ফুট কাউন্সিলর বলে তাকে কটাক্ষ করা হয়েছে এবং যার জেরে কান্নায় ভেঙে পড়লেন 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলের লোকেরাই ফাঁসাচ্ছে অভিযোগ ছন্দা সরকারের। পাশাপাশি তার আরো অভিযোগ যে কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে এবং সেই কারণেই তাকে ফাঁসানো হচ্ছে। স্কয়ার ফুট কাউন্সিলর বলে কটাক্ষ, কান্নায় ভেঙে পড়েন 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে কি বলতে শোনা যাচ্ছে কাউন্সিলরকে শোনাবো আপনাদের। আমি মোটামুটি বলুন দিদি কি বলছেন, তারপর সেই অনুযায়ী যারা আমরা আসে আপনাদের যারা ভদ্রলোক আছে ফোন করেছিল কি নাম, উনি আমাকে বললেন যে দিদির সাথে আলাপ করলে কথা টাকা কথা বলে, ঠিক আছে কথা তো বলে আছে, ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে আছে, ঠিক আছে। হ্যাঁ ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এইসব এই রক্তদান শিবির আছে না চতুর্থে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। মালা দি দেবাদা পিয়াদা কিনে দেব। ববিতা আসতে পারবে না, ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে 14 তারিখ সকালবেলা বেরিয়ে যাবো। আপনি টোটাল যে জমির উপর কি বলছেন সেটা আগে বলে দিন, তাহলে মাসের আগে কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে আমি দিয়ে দেবো। কাজ ফিনিশ করতে গেলে একটা টার্গেট থাকবে, এটা তাহলে একটু বলে দিন, তাহলে কত কি দিতে হবে কত কি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই বা কোনোদিন কি এর উপরে আমি অনেস্টি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে হ্যাঁ 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 ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না। আচ্ছা গণকনভেনশনে অনিকেত মাহাতো তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে জায়গাটা আমরা পরিলক্ষিত করেছি, যে চেতনার জায়গা এবং যে জায়গাগুলো শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের দাবি ছিল এরকমটা নয়, ন্যায় বিচার পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কেউ পাচ্ছে না। এই পাচ্ছে না বলেই তারা এই দাবির সাথে সম্পৃক্ত হয়েছেন। শুধুমাত্র 9 তারিখের ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, তারা এই সমাজের সমস্ত স্তরের জায়গাতে একটা সচেতনতার বার্তা খুলে দিয়েছে। এই যে সচেতনতার বার্তা মানুষের মনের কুসুমে অঙ্কুর হিসেবে উঠে এসেছে, এই সচেতনতাকে সমাজের সমস্ত স্তরের মানুষকে আজকে যারা এখানে আছেন, শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে যেভাবে যে পেশার সাথে যুক্ত এবং আমাদের শিক্ষকরা যারা আছেন, এই জায়গাটা আমাদের প্রদীপ্ত কণ্ঠে জাগিয়ে রাখতে হবে। এই সলতে যেন কোনোভাবেই বিভে না যায়, তার প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের দিক থেকে কর্মসূচি দিচ্ছি, আমার সহযোগিতা দেবাদা রেখেছে আপনাদের কাছে, আপনারা সেই কর্মসূচি রাখবেন। কিন্তু আপনাদের পেশার জায়গায়, আপনাদের কাজের জায়গায় যে যেভাবে পারবেন এই সচেতনতার যে অঙ্কুর এই আন্দোলন থেকে তৈরি হয়ে এসছে, সেই অঙ্কুর যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই জায়গাটা আপনাদের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকলো। পাশাপাশি যেটা বলতে চাই যে বর্তমান ঘটনা প্রবাহে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, সেখানে যেন মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তার আর বিচার চাইছে না, যেন একটা রাজনীতির জোড়া খোলা জোড়ায় তারাও যেন মাছ ধরতে নেমেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। অভয়ার বিচারের দাবি ছাড়া জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়া পাওয়ার জায়গা আর অন্য কিছুই নয়। যদি মনে করেন যে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু কি, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু একটাই, অভয়ার বিচার। যদি মনে করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বাকি যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবিকে যথেষ্ট সচেষ্ট ভাবে আপনাদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ রাখছি। কেন আমরা প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম, কেন আমরা ডিএমই ডিএসএইচ এর পদত্যাগ চেয়েছিলাম? এমনি
যে রিকনস্ট্রাকশনের অর্ডার ছিল সেই অর্ডার কার নির্দেশে ছিল? তাহলে অভয়ার বিচার যাতে না হয় তার জন্য যে এই সুপরিকল্পিত পরিচালনা করা হয়েছিল তার জন্য থেকে আমরা দ্বিতীয় চতুর্থ দফা দাবি রেখেছি। আমরা কেন সিভিল রেজিগনেশন চেয়েছি? এমনি চেয়েছি, আমাদের ইচ্ছে হয়েছে, মনে হয়েছে যে লালবাজারে গিয়ে আমরা সেখানে দিনরা যাপন করি, ঠান্ডায় বৃষ্টিতে আমরা ঘুরে বেড়াই, এই আমাদের উদ্দেশ্য ছিল। একদমই নয়। পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যেটা, যে এভিডেন্স গুলো টেম্পার হচ্ছে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে আসছে, এই জায়গা থেকে যে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তাদের অপদার্থতার সুপ্রিম কোর্টেও ধ্বনিত হচ্ছে। তার অপদার্থতার কথা সংবাদ মাধ্যমের প্রতিটি পাতায় পাতায় আজকে আপনারা দেখতে পাবেন। তাই আজকে যদি আপনারা এই জায়গাটা পরিলক্ষিত হয়, তাহলে কিভাবে আপনারা বলতে পারেন অভয়ার বিচারের জায়গা থেকে এই দাবি কানেক্টেড নয়? তাহলে অবশ্যই অভয়ার বিচারের দাবির সাথেই সম্পর্কিত দাবি আপনাদের এই সমগ্র জনমানস থেকে এই দাবি উঠে এসেছে। চতুর্থ, আমরা কেন সিকিউরিটি চাইছি? আমরা কি মনে করি যে হসপিটালে দুটো পুলিশ অফিসার যদি বাড়ি দেওয়া হয় তাহলে জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত বোধ করবে? আমরা বারবার বলেছি কেন কর্মবিরতি করছি। আমরা কর্মবিরতি প্রশ্নের দুটো সুস্পষ্ট পয়েন্ট আপনাদের কাছে রেখেছিলাম। আজকে আবার সেটা মনে করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে পরিষ্কার ভাবে যে এই ঘটনার মোটিভ কি ছিল। সেই মোটিভ যদি আমরা জানতে না পারি, তাহলে আমি আমার সহকর্মীকে কিভাবে বলতে পারি যে এই ক্যাম্পাস, এই জায়গা তার জন্য সুরক্ষিত? তাহলে সেটা যদি, সেই ঘটনা যতক্ষণ না সামনে আসছে আমি কিভাবে বলতে পারি? তাহলে এইটা ভাবার কারণ নেই যে জুনিয়র ডাক্তাররা মানবিকতার জায়গা থেকে তাদের নমনীয়তা দেখিয়েছে। এই নমনীয়তা তাদের দুর্বলতা নয়। শাসকের কাছে এটা আমি পরিষ্কার করে দিতে চাই যে জুনিয়র ডাক্তারদের নমনীয়তা দুর্বলতা ভাববেন না। দ্বিতীয়ত, যে বা দোষী, কে দোষী? সিবিআই কোর্ট মনিটর, সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে সেই ইনভেস্টিগেশনের জায়গা থেকে যদি দোষীদের আমরা খুঁজে না পাই, আমরা কিভাবে বলতে পারি যে আমাদের ক্যাম্পাস সুরক্ষিত? আপনি সিআইএসএফ দিতে পারেন, আপনি নেভি আনতে পারেন, আর্মি নামতে পারেন, সারা আরজিকর থেকে মেডিকেল কলেজ সিকিউরিটিতে মুড়ে দিতে পারেন, কিন্তু আপনি কেন যে দোষী তাকে অ্যারেস্ট করছেন না? কেন তদন্ত প্রক্রিয়াকে আপনি বিলম্বিত করছেন? তাহলে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাইছি। তাহলে এই জায়গা থেকে আমাদের আন্দোলনের শুরু, এই জায়গায় আমরা আছি। চতুর্থ এবং পঞ্চম যে দফা, আপনারা কিভাবে ভাবছেন? মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলছেন একটা আলোচনা সভায়, সেই জায়গায় তিনি রাখছেন যে জেএনএম কল্যাণীতে যে ঘটনা ঘটেছে এগুলো কি? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কবিগুরুর কথা ধার করে বলতে হয়, ম্যাডাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগেই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকের এসএসসির মূল অফিসেই হবে কাউন্সেলিং। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগেই কাউন্সেলিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এসএসসির পক্ষ থেকে। আপনাদের আরো একবার জানাবো, উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগেই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকের এসএসসির মূল অফিসেই হবে কাউন্সেলিং। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এসএসসি তরফ থেকে ঠিক কি জানানো হলো? জানিয়ে রাখি, যারা এসএসসির মূলত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় খবর এটি যে দুর্গাপুজোর আগে কাউন্সিলিং হবে উচ্চ প্রাথমিক এবং বিজ্ঞপ্তি তারা দিয়েছেন। সেখানে বলেছেন যে আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের 3 এবং 4 তারিখ কাউন্সিলিং হচ্ছে, দুদিনই কাউন্সিলিং হবে এবং তারপর পুজোর পর আবার 24 তারিখে কাউন্সিলিং শুরু হবে। 3 তারিখ এবং 4 তারিখের যে কাউন্সিলিং, সেখানে কিন্তু 3 তারিখে পিওর সাইন, তারপর 7 তারিখে অর্থাৎ 4 অক্টোবর ইতিহাস, নেপালি, ভূগোলের কাউন্সিলিং হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং পুজোর ছুটির পর অর্থাৎ 24, 25, 28 এবং এই 4 দিনের যে কাউন্সিলিং, সেখানে আমি জানিয়ে রাখি যে সেখানে বলা হয়েছে 24 অক্টোবর কিন্তু হিন্দি এবং উর্দুর কাউন্সিলিং, 25 অক্টোবর অ্যারাবিক অর্থাৎ আরবির কাউন্সিলিং, 28 অক্টোবর ইংরেজি এবং 29 অক্টোবর বাংলা ও বায়ো সায়েন্সের কাউন্সিলিং হবে। অর্থাৎ যে বলা যেতে পারে সংখ্যা, বলা যেতে পারে যে দুশ্চিন্তায় চাকরি প্রার্থীরা ভুগছিলেন যে কবে কাউন্সিলিং হবে, আদতে পুজোর আগে কাউন্সিলিং হবে কিনা, এটা কিন্তু পুজোর আগেই কাউন্সিলিং হবে এবং 3 এবং 4 অর্থাৎ 3 এবং 4 তারিখ অক্টোবরের দুদিনই কাউন্সিলিং হবে পুজোর আগে এবং পুজোর পর 24 তারিখ তারা বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ অক্টোবর থেকেই শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া।
ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দুর্গাপুজোর আগেই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হচ্ছে, অর্থাৎ এই অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে কাউন্সেলিং এর পরীক্ষা এবং বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকের এসএসসির মূল অফিসেই হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। জানানো হয়েছে যে অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া। হাতরাসে স্কুলে নারকীয় হত্যাকাণ্ড। স্কুলের সমবৃদ্ধি আনতে বলি 11 বছরের পড়ুয়াকে। স্কুলের হস্টেল থেকে নাবালককে অপহরণ এবং তান্ত্রিকের উপদেশে বলি দেয় স্কুল মালিক। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবর সামনে আসছে যে হাতরাসেতে স্কুলে 11 বছরের এক পড়ুয়াকে বলি দেওয়া হয়েছে। হাতরাসে স্কুলে নারকীয় হত্যাকাণ্ড। স্কুলের সমৃদ্ধি আনতে বলি 11 বছরের পড়ুয়াকে। স্কুলের হস্টেল থেকে নাবালককে অপহরণ এবং তান্ত্রিকের উপদেশে বলি দেয় স্কুল মালিক। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হাতরাসে স্কুলে নারকীয় হত্যাকাণ্ড, 11 বছরের এক পড়ুয়াকে বলি দেওয়া হয়েছে এবং যে খবর সামনে আসছে তান্ত্রিকের উপদেশেই তাকে বলি দেওয়া হয় এবং স্কুলের সমৃদ্ধি আনতে ওই ছাত্রকে বা পড়ুয়াকে বলি দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ স্কুল মালিক যিনি রয়েছেন তিনি কিন্তু এমনটাই জানাচ্ছেন যে তান্ত্রিকের উপদেশেই ওই পড়ুয়াকে বলি দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর খবর, হাতরাসে স্কুলে নারকীয় হত্যাকাণ্ড। স্কুলে 11 বছরের পড়ুয়াকে বলি। দোসরা অক্টোবর মহালয়ার দিন মহামিছিল ও মহাসমাবেশের ডাক ধর্মতলায়। মহাসমাবেশের ডাক মহালয়ার দিনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের একবার মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের এবং আজই গণকনভেনশন করেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখান থেকে তারা স্পষ্ট জানিয়ে দেন যে মহালয়ার দিন ফের একবার বিচার চেয়ে পথে নামবেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা যারা রয়েছেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের একবার পথে নামছেন তারা এবং আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ায় মহামিছিল। 2রা অক্টোবর মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। মিছিল শেষে ধর্মতলায় সমাবেশের ডাক। রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাক। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ঠিক কি বলা হলো? যে গণকনভেনশন এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে হচ্ছে সেইখান থেকেই কিন্তু তারা আগামী দিনে কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তার মধ্যে একটি বড় কর্মসূচি তারা নিচ্ছেন আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন, ঠিক পুজোর আগে ওই দিন একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে এবং সমাজের সমস্ত অংশের মানুষকে সেই মহামিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু তাই নয়, এই মহামিছিলের পর ধর্মতলায় শহরের প্রাণকেন্দ্রে একটি মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। তারা মনে করছেন যে বিচারের দাবিতে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন যেরকম চলবে তার পাশাপাশি কিন্তু এই কর্মসূচিও সমানভাবে জারি থাকবে। এর পাশাপাশি 2 তারিখের আগে 29শে সেপ্টেম্বর সেদিন সন্ধ্যে 6টায় সেদিনও কিন্তু সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষকে এই বিচারের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিচার চেয়ে ফের একবার পথে নামছেন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ায় মহামিছিল করবেন তারা। 2রা অক্টোবর মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং মিছিল শেষে ধর্মতলায় সমাবেশের ডাক। রবিবার পাড়ায় পাড়ায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে গণকনভেনশন আয়োজন করা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এবং ইতিমধ্যেই সেই গণকনভেনশন চলছে এবং সেখান থেকেই ফের একবার রাস্তায় নামার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা এবং মহালয়ার দিন মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের একবার পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা এবং ধর্মতলায় সমাবেশের ডাক মহালয়ার দিনে, অর্থাৎ মিছিল করে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।
সিপির বিজ্ঞপ্তি নিয়ে আদালতের হুঁশিয়ারির মুখে রাজ্য প্রশাসন। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি প্রত্যাহারের ব্যবস্থা না করলে এলাকায় পুজো বন্ধের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্ট। প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট এলাকার পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত জমায়েত বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহর কলকাতা ও দক্ষিণ 24 পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা, জমায়েত করা যাবে না। সিপিএম এর ছাত্র মহিলা সংগঠন এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম এই বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আবেদন করে। মামলার শুনানিতে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, 6 মাস পর পর বিজ্ঞপ্তির সময়সীমা বাড়ানো হয়। মামলাকারীর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সিপিএম কলেজ স্কোয়ার বউবাজার হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, এই থানা এলাকাগুলোয় অনেক পুজো হয়, সেগুলোর কি হবে? সরকারি আইনজীবী বলেন, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই 163 ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল, এবার সেটার এলাকা হলো। এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে। যেহেতু এই এলাকাটি বউবাজার হেয়ার স্ট্রিট ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের অধীনে থাকে, তাই ওই 3টি থানার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির অর্থ এই নয় যে ওই অঞ্চলের বাইরে অন্য কোনো এলাকায় 144 ধারা বজায় থাকবে। বিকাশ রঞ্জন দাবি করেন, রাজ্যের এই বক্তব্য রেকর্ড করা হোক। বিচারপতি বলেন, আগামী সোমবার মামলা থাকবে। তার আগে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে মিটে গেল, না হলে সেদিন আদালত নির্দেশ দেবে। মিছিলে কত লোক হবে? বিকাশ রঞ্জন বলেন, কত লোক মিছিলে হাঁটবে এই পরিস্থিতিতে এটা বলা সম্ভব নয়। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা আগামী দিনে জেনে আসুন, না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। আদালতের এই বক্তব্যের পক্ষেই মত দিয়েছেন বিরোধীরা। ওই এলাকায় পুজো হয় না মানে? বউবাজার থানা এলাকায় কোনো পুজো হয় না? শাসক দল কিছু খবর রাখে? দুর্গা পুজো শুধু কেন? কালী পুজো হয় না? ভাসান যাবে না? লোকে বাজার করতে আসবে না? মানে এত বদ্ধ উন্মাদ এই সরকার, বদ্ধ উন্মাদ। যেটা বলেছেন, আইনকে মানতে গেলে জজ সাহেব যেটা বলছেন সেটা তো যথার্থই। এই সরকারটা যে অজবরলতা চলছে সেটা বোঝা যাচ্ছে। তারা বুদ্ধি দেয়, কেন করেন বোঝা যায় না। পুজোর সময় ব্যস্ততম জায়গাগুলোতে যেখানে মানুষের আনাগোনা, পুজো না হলেও কি সেখানে মানুষের আনাগোনা থাকে না? গ্রাম বাংলা থেকে লোকজন আসবে না? তারা কি রাস্তায় ভিক্টোরিয়াতে যাবেন না? কাছাকাছি ঘুরবেন না? তাহলে কেন করছেন? আসলে উদ্দেশ্যটা যেটা আমরা বলছি, যে ওনারা ভয় পাচ্ছেন, প্রিএমটিভ মেজার নিচ্ছেন যাতে কোনো আন্দোলন না হয়, বিক্ষোভ না হয়। সরকার ভয় পেয়েছে, তাই এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়িয়ে একটা যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আদালত যা করেছেন ঠিক করেছেন। বিচারপতির বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। উনি যেটা বলেছেন যে পুজো বন্ধ করতে হবে, জেনে আসুন। আপনারাই বলুন না, আপনারা কলকাতা টিভি, আপনারা রাস্তাঘাটে ঘোরেন, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস 100 মিটারও নয়, তার মাঝখানে কোনো পুজো হয় যে আমি সব পুজো বন্ধ করে দেবো? ধমকি দিচ্ছেন। এই কিছু বিচারপতি শুধু হুমকি আর ধমকির ওপরেই এখন বেঁচে আছেন, আর ওই বিচারপতির চেয়ারটা এইভাবে মিসইউজ করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। সব মিলিয়ে এই মামলায় ব্যাকফুটে রাজ্য। কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।